200 বা 500 কোটি নয়, পশ্চিমবঙ্গের বুকে হয়েছে এক বিশাল বড় দুর্নীতি। অঙ্কটা 2742 কোটি। আর এই স্ক্যামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে তৃণমূলের বর্তমান মেরুদণ্ড তথা আইপ্যাকের নাম। ফাইল বা প্রতীক জয় নয়, আসল খেলাটা যে আরো অনেক বড় সেটা প্রকাশ্যে এলো কয়েকদিন গড়াতেই। আসলে ভোটের স্ট্র্যাটেজি নয়, বরং দুর্নীতির টাকা 9-6 তথ্য লোপাট করতেই এত কাণ্ড। আর একথা আমরা বলছি না, বলছে রিপোর্ট। ঠিক কি এই 2742 কোটি টাকার স্ক্যাম? কারা যুক্ত রয়েছে এই স্ক্যামের সাথে? কিভাবে এই স্ক্যামের সাথে নাম জড়ালো আইপ্যাকের? আইপ্যাককে বাঁচাতে গিয়ে কি এবার সত্যিই ফেঁসে গেলেন মমতা? জানলে অবাক হবেন, সংবিধান অনুযায়ী ইডির কাজে বাধা দেওয়ার জন্য জেল হতে পারে মুখ্যমন্ত্রী মমতার, গ্রেপ্তার হতে পারেন অরবিন্দ কেজরিওয়ালের স্টাইলে। একবার ভাবুন তো, এত কিছু জেনেও কেন এত বড় ঝুঁকি নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজ ইন্ডিয়া হুড ডিকোডে আমরা তুলে ধরবো এমন কিছু তথ্য, এমন কিছু সত্য যা জানলে চমকে যাবেন আপনিও। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট ক্লিক করে ফেলুন সাবস্ক্রাইব বাটনে আর টিপে দিন বেল আইকনটি। প্রথমেই জানবো কি এই 2742 কোটি টাকার স্ক্যাম। যুগ যুগ ধরে ভারতের ইতিহাসে অবৈধভাবে হয়ে আসছে কয়লার পাচার। আর সেই কয়লা পাচার থেকে রেহাই পায়নি পশ্চিমবঙ্গ। বছরের পর বছর ধরে বাংলার বুকে চলছিল কয়লার কালোবাজারি। আর সেই কালোবাজারি রুখতে বহু বছর ধরে উঠে পড়ে লেগেছে ইডি। তদন্ত শুরু হতেই জানা যায়, পশ্চিমবঙ্গের এই কয়লা স্ক্যামের কেন্দ্রে রয়েছে ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড অর্থাৎ ইসিএল, যেটি কোল ইন্ডিয়ার একটি সাবসিডারি কোম্পানি। আর এখানেই অবৈধভাবে চলছে কয়লার উত্তোলন এবং কালোবাজারি। এই কাজ পরিচালিত হচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে, যার নেতৃত্বে ছিলেন অনুপ মাঝি। এরপর 2020 সাল নাগাদ এই কেসে প্রথম সফলতা পায় ইডি। গ্রেপ্তার করা হয় অনুপ মাঝিকে। আর ইডির তথ্য অনুযায়ী এই গোটা স্ক্যামের পরিমাণ ছিল প্রায় 2742.32 কোটি টাকা। কিন্তু একা কি এই কাজ করা সম্ভব ছিল অনুপের পক্ষে? তদন্ত হতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই কর্মকাণ্ডের সাথে জড়িয়েছিলেন রাজ্য সরকারের কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় পুলিশের বড় বড় মাথা, সিআইএসএফ কর্মী। শুধু তাই নয়, বেসরকারি সংস্থা সহ রাজনৈতিক প্রভাবশালীরাও ছিল এই কালোবাজারির পেছনে। যদি আপনারা পশ্চিমবঙ্গের এই কয়লা স্ক্যাম সম্পর্কে একটি বিস্তারিত জানতে চান, তাহলে কমেন্টে লিখুন কোল স্ক্যাম। যদি 200 জন কমেন্টে কোল স্ক্যাম লেখেন, আমরা এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও করব। কিন্তু এখন প্রশ্ন, এই স্ক্যামের সাথে আইপ্যাক জড়ালো কিভাবে? ইডির অভিযোগ অনুযায়ী কয়লা পাচার কাণ্ডে যে 2742.32 টাকা স্ক্যাম হয়েছে, তার মধ্যে থেকে 20 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাককে দেওয়া হয়েছে। আর অনুমান করা হচ্ছে সেই টাকা 2021 থেকে 22 সালে গোয়া নির্বাচনে আইপ্যাক ব্যবহার করেছে। আর এই টাকা আইপ্যাকের কাছে পৌঁছানোর জন্য জটিল হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে আর কান্তি লাল নামক এক সংস্থাকে পাঠানো হয়েছিল। আর সেখান থেকেই আইপ্যাকের সূত্র পায় ইডি। আর এরপরই আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে রেড করার সিদ্ধান্ত নেয় ইডি। এরপর 8ই জানুয়ারি এক বিরল ঘটনার সাক্ষী থাকলো গোটা বাংলা। সকাল 6:05 ইডির বেশ কয়েকজন অফিসার পৌঁছে যান কলকাতা সল্টলেকে। গন্তব্য আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। ঠিক একই সাথে রেড চলছিল পশ্চিমবঙ্গের আরও 10 জায়গায়। বেশ সুষ্ঠুভাবে চলছিল তল্লাশি। কিন্তু ঠিক কিছুক্ষণ পর শুধু বাংলা নয়, সারা ভারতে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। এই রেডের মাঝে রাজ্যের পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং কলকাতা পুলিশের ডিজিপি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে সশরীরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা। ইডির অফিসারদের হাত থেকে ছিনিয়ে নিলেন বেশ কিছু ফাইল, হার্ড ড্রাইভ আর ল্যাপটপ। এমনকি দেখা গেল পুলিশ অফিসাররাও ফাইলের বোঝা এনে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে। তবে এখানেই শেষ হয় না ঘটনা। ওই সমস্ত জিনিস হাতে নিয়ে শটান মিডিয়ার সামনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। বলেন, এগুলো আমার তথ্য, তদন্তের নামে আমার পার্টির তথ্য চুরি করা হচ্ছে। এবং এই তদন্তকে তিনি রাজনৈতিক রং দিয়ে বলেন বিজেপি এই রেড করাচ্ছে। এরপর ইডির তরফ থেকে নথি ছিনতাই করার অপরাধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে একটা মামলা দায়ের করা হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করা হয় ইডির তরফে। অন্যদিকে ইডির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। কিন্তু একবার ভেবে দেখুন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বেসরকারি সংস্থার ফাইলের জন্য
এত তামাশা করলেন কেন? এর জন্য আপনাদের জানতে হবে আজকের দিনের নির্বাচনের সমীকরণ। বর্তমানে নির্বাচন কেবল ভাষণ দিয়ে নয়, বরং তথ্য দিয়ে যেতে হয়। আর সেই উদ্দেশ্যেই 2021 বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাকের সাথে জোট বাঁধে তৃণমূল। বর্তমানে আইপ্যাকই তৃণমূলের আসল নির্বাচন কৌশলী এবং উপদেষ্টা। একরকম ভাবে বলা যায় আইপ্যাক হলো তৃণমূলের ব্রেন, যাদের কাছে থাকতে পারে 7 কোটি ভোটারের তথ্য। অর্থাৎ কারা দলের কোন কাজে রেগে আছে, কোন গ্রামে কোন জাতির কত ভোটার রয়েছে, তাদেরকে কোন প্রতিশ্রুতি দিলে ভোট পাওয়া যাবে। আইপ্যাকের কাছে আরও থাকতে পারে দলের দুর্বলতা, দলের সবলতা, এমনকি কাকে আসন্ন নির্বাচনে টিকিট দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, কারা দলের কাজে রেগে আছে, ভোটের আগে দলে মাস্টার স্ট্রোক কি হতে চলেছে, কি স্কিম আনতে চলেছে। ঠিক একই রকম ভাবে থাকতে পারে তৃণমূল কোথায় বিজ্ঞাপন চালাবে, কত টাকার বিজ্ঞাপন চালাবে, কোন ক্যাম্পেইনে কত টাকা দেওয়া হবে। একরকম ভাবে বলা যায় 2026 সালে নির্বাচনের ব্লু প্রিন্ট থাকতে পারে আইপ্যাকের দপ্তরে ও তার কর্ণধারের বাড়িতে। অর্থাৎ একরকম ভাবে যদি তৃণমূল সুপ্রিমোর অভিযোগ মেনে নেওয়া হয়, তাহলে বলা যেতেই পারে এই অফিস বিজেপির কাছে সোনার খাদানের থেকে কম কিছু ছিল না। আবার ইডির কথা মানলে, যেহেতু কয়লা কেলেঙ্কারি টাকা ব্যবহার করে তৃণমূল প্রচার চালাচ্ছিল আইপ্যাক, তাই সেই সমস্ত টাকার খরচ, হিসেব, লেনদেন আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে পাওয়া সম্ভব। মনে রাখতে হবে, এর আগেও বহু ভোটে বাজিমাত করেছে আইপ্যাকের সমস্ত তথ্য। এই আইপ্যাকের মূল কর্ণধার প্রশান্ত কিশোর হলেও বর্তমানে তৃণমূলের নির্বাচন কৌশলীর হয়ে কাজ করছেন এই সংস্থার অন্যতম কর্ণধার প্রতীক জৈন। সারা দেশে এখন যত রাজনৈতিক উপদেষ্টা সংস্থা রয়েছে, তাদের মধ্যে সবথেকে বড় এই আইপ্যাক। তারা কিভাবে এত বড় হলো, অধিকাংশ ভোটে কিভাবে তারা বাজিমাত করে, যদি সেটা জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিন আমাদের প্রশান্ত কিশোর স্পেশাল ডিকোড। ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম ইডির কাজে বাধা দিয়ে সংবিধান অমান্য করেছেন মুখ্যমন্ত্রী। তাই এবারে জেনে নেব সত্যি কি গ্রেপ্তার করা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইডি একটি কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা, তাই সাংবিধানিকভাবে তারা ক্ষমতাপ্রাপ্ত একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু সেদিন দেখা গেল ইডি অফিসারের হাত থেকে ফাইল ছিনিয়ে নিলেও তাকে কোনোভাবে গ্রেপ্তার করলো না ইডি। এখানেই আপনাকে জানতে হবে বেশ কিছু বিষয়। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একদমই ঘাসে মুখ দিয়ে চলা কোনো ব্যক্তি নন। তিনি এটা জেনেই গিয়েছেন এটা সেই ইডি যারা দিল্লির সিটিং মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল, যারা যে কোনো মুখ্যমন্ত্রীকে PML এর অধীনে গ্রেপ্তার করতে পারে। আর মুখ্যমন্ত্রী এও জানতেন PML মামলায় তল্লাশি চললেও তদন্তকারীদের শারীরিকভাবে বাধা দেওয়া, তল্লাশির সময় নথি জোর করে কেড়ে নেওয়া এবং তল্লাশি বা জেরায় বল প্রয়োগ করা PML এর অধীনে নয়, বরং এগুলো সাধারণ ফৌজদারি অপরাধ। মুখ্যমন্ত্রী ভালোভাবেই জানতেন যদি কোনো কাগজ মানি লন্ডারিং অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত হয়, তাহলে তাকে PML এর অধীনে গ্রেপ্তার করা সম্ভব। তাই এখানে দুটো জিনিস হতে পারে। এক, তিনি জানতেন সেখানে মানি লন্ডারিং এর কাগজ আছে, আর তাই সেগুলো ইডি দেখার আগে মুখ্যমন্ত্রী নিজের গাড়িতে তুলেছিলেন। অথবা দুই, তিনি জানতেন এখানে কোনো মানি লন্ডারিং এর কাগজ নেই, তাই এটাকে রাজনৈতিক ঘটনা করে ফায়দা তোলা যাবে, আর সেই জন্যই তিনি সেখানে গিয়েছিলেন। এখানে মুখ্যমন্ত্রী দোষ করেছেন, এটা সত্যি, আর তাই তার বিরুদ্ধে খুব বেশি হলে IPC 186 অর্থাৎ সরকারি কর্মচারীর কাজে বাধা, IPC 353 অর্থাৎ সরকারি কর্মচারীর উপর বল প্রয়োগ, IPC 379 অথবা IPC 378 অর্থাৎ নথি অথবা জিনিস জোর করে নেওয়া এবং IPC 201 অর্থাৎ প্রমাণ লোপাটের মতন ফৌজদারি অভিযোগ করা যাবে। কিন্তু এই ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশ, ইডি নয়। ইডি শুধু অভিযোগ জানাতে পারবে এবং আদালতে রিপোর্ট জমা দিতে পারবে। কিন্তু এবার যদি ইডি আদালতে প্রমাণ করতে পারে যে সমস্ত নথি কেড়ে নেওয়া হয়েছে সেগুলো কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত এবং প্রমাণ লোপাট বা তদন্ত ভণ্ডুল করার উদ্দেশ্যে নথি কেড়ে নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজেই মানি লন্ডারিং ষড়যন্ত্রের অংশ, তখন বিষয়টি PML এর ধারা 3 মধ্যে ধরা হবে। তখন ইডি লিখিতভাবে PML ধারা 19 অনুযায়ী মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারবে। অর্থাৎ এই মামলা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI এবং ইডির দাবি কয়লা পাচার সহ পুরনো বিভিন্ন স্ক্যামের টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গ সরকার আইপ্যাকের কনসালটেন্সি ফিস জোগাড় করেছে। অন্যদিকে বিশ্লেষকদের দাবি এই রেডের আসল উদ্দেশ্য ছিল আইপ্যাকের ফান্ডিং লাইন কাটা, যাতে আইপ্যাকের কাছে রণনীতি তো থাকবে কিন্তু মাঠে নেমে কাজ করার টাকা না থাকে।
আপনাদের কি মনে হয় তৃণমূল কি সত্যি কয়লা পাচারের সাথে যুক্ত? পাচারের টাকা লেনদেনের তথ্য লোপাট করার জন্যই কি ফাইল চুরি করলেন মমতা? সত্যি কি জেল হতে পারে মমতার? জানাতে ভুলবেন না কমেন্ট করে।